নমস্কার, তোমাদের সবাইকে আমার চ্যানেল ডিকোড লিটারেচারে স্বাগত। তোমাদের সিলেবাসে অনেকগুলো ইম্পর্টেন্ট পয়েন্টস রয়েছে। তার মধ্যে আজ আমি 6টি ইম্পর্টেন্ট পয়েন্টস নিয়ে এসেছি। ওড টু আ নাইটিঙ্গেল, ওড টু অটাম, টু আ স্কাইলার, ইউলিসিস, ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, স্ট্রেন মিটিং। এই 6টি পয়েন্টস থেকে তোমার প্রিপারেশন কতটা ভালো হয়েছে, তুমি কি এক্সামের জন্য তৈরি, এটি যদি বুঝতে চাও তাহলে আজ আমি যে 50টি স্ট্যান্ডার্ড এমসিকিউজ তৈরি করেছি এইটি আমার সাথে তুমি দিয়ে দাও। দেখো, তোমার প্রিপারেশন যুগকে যদি তুমি জাজ করতে চাও তার একমাত্র উপায় হলো মক টেস্ট। এবং এইখানে আমি মিলিয়ে মিশিয়ে স্ট্যান্ডার্ড এবং মডারেট এই ধরনের প্রশ্ন তৈরি করেছি। স্ট্যান্ডার্ড এমসিকিউজ যদি তুমি পেরে যাও তার মানে কি, তুমি নিশ্চয়ই প্রত্যেকটি লাইন এই কবিতাগুলো থেকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছো, তার সারফেস মিনিং, ইনার মিনিং, থিমাটিক, সিম্বলিক, ইন্টারসেপটিভ, অ্যানালিটিক্যাল, ফিগার্স অফ স্পিচ রিলেটেড সব ধরনের নিশ্চয়ই তুমি প্রিপারেশন নিয়েছো। তাহলে তুমি যদি স্ট্যান্ডার্ড এমসিকিউজ যদি পারতে পারো বা যদি সেগুলো তুমি ক্র্যাক করতে পারছো, তার মানে তুমি ইজি কোশ্চেন্সও পারবে। সেই জন্যই আমি স্ট্যান্ডার্ড এবং মডারেট মিলিয়ে মিশিয়ে নিয়ে এসেছি, এবং ইজি প্রশ্ন সেই জন্য করা হচ্ছে না। দেখো, এইবার কম্পিটিশন লেভেল ভীষণ টাফ, সেই জন্য আমি চাই তোমরা সেইভাবে নিজেকে তৈরি করো যেন সব ধরনের প্রশ্ন, সোজা হলে তো খুবই ভালো, সব ধরনের প্রশ্ন যেন তুমি পারতে পারো। দেখো, আজ আমি এই যে 50টি স্ট্যান্ডার্ড এমসিকিউজ নিয়ে এসেছি, অবশ্যই আমার সাথে প্র্যাকটিস করো এবং বলো তুমি কত পাচ্ছ, তাহলে আমি তোমাকে জানাতে পারবো যে তোমার প্রিপারেশন লেভেলটি কোন জায়গায় গেছে। এবং যদি কোনো ডাউট থাকে আমাকে অবশ্যই জানিও। আরেকটি কথা, এই ভিডিওটি দেখার পর যদি তুমি একটু ইন্সপায়ার্ড হও বা তোমার যদি কোথাও কোনো কিছু মনে হয়, তাহলে তুমি আদার্স যে আমার ভিডিওসগুলো রয়েছে ভিডিও সেকশনে যাও, গিয়ে দেখো যে কি ধরনের ভিডিও সেখানে রয়েছে। এবং যদি আমাকে কিছু জানাতে চাও তাহলে অবশ্যই আমাকে ইমেল করতে পারো। তো চলো শুরু করছি। এবং আরেকটি কথা অবশ্যই বলে নিই, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করো যাতে তুমি খুব সহজেই নোটিফিকেশন পেয়ে যাও, এবং অবশ্যই লাইক করে যাও। তোমাদের একটি লাইক আমাকে ভীষণ ইন্সপায়ার্ড করে, বুঝতেই পারছো। তো চলো শুরু করলাম। দেখো, 50 স্ট্যান্ডার্ড এমসিকিউজ ফ্রম 6 poems। ওকে, যদি কিছু আমাকে জানাতে চাও literature.decode@gmail.com মেল করতে পারো। তোমাদেরকে এই ক্ষেত্রে একটু বলে রাখি যে আমি নিয়ারলি অনেকগুলো এমসিকিউজ এর কিছু প্র্যাকটিস সেট আমি নিয়ে আসবো, জানাবো তোমাদের কিছুদিন পরে। চলো শুরু করছি। কোশ্চেন নম্বর 1, অবশ্যই তোমরা চেষ্টা করবে, তোমরা যারা ভীষণ সিরিয়াস তাদেরকে বলবো যেখান থেকে হোক তোমরা ওএমআর কালেক্ট করো, এবং ওএমআর কালেক্ট করে জাস্ট একদম স্টপ ওয়াচ ধরে ধরে প্র্যাকটিস করো যে, এবং দেখো যে তোমাদের কেমন হচ্ছে প্রিপারেশন। ওকে, কোশ্চেন নম্বর 1 থেকে শুরু করছি। আনপ্রিমেডিটেটেড আর্ট ইন টু আ স্কাইলার রেফার্স টু, তাহলে এটির অর্থ কি? টু এ স্কাইলার থেকে নেওয়া হয়েছে। দেখো অপশন: spontaneous natural creativity, carefully planned composition, rehearsed technical performance, hidden academic structure। তাহলে এই যে আনপ্রিমেডিটেটেড আর্ট, এটির অর্থ কি, মানে কি বোঝাতে চেয়েছে বলো টু এ স্কাইলার থেকে? সোজা প্রশ্ন, সিম্পল আনসার। আনসার হবে স্পন্টেনিয়াস ন্যাচারাল ক্রিয়েটিভিটি, স্পন্টেনিয়াসলি যেন বেরিয়ে আসছে। ওকে, যেটি কোনো রকম প্ল্যানিং ছাড়া বা কোনো রকম রিহার্সাল করা হচ্ছে না। Question number 2, which phrase from elsewhere in Ode to the West Wind most strongly parallels tameless and swift and proud in tone and meaning? অর্থাৎ বুঝে নাও, Ode to the West Wind এই যে tameless and swift and proud বলা হয়েছে, এর ক্ষেত্রে বা এই ফ্রেজটির ক্ষেত্রে, এই ফ্রেজ মানে এই ওয়ার্ডসগুলোর ক্ষেত্রে যে ধরনের টোন এবং অর্থ বহন করছে, আর কোথায় আমরা এই ধরনের টোন এবং অর্থ খুঁজে পাই? যেমন angels of rain and lightning, loose clouds like earth's decaying leaves, each like a corpse within its grave, make me thy lyre even as the forest is। বলো এই চারটে লাইনের মধ্যে এই ধরনের লুকিয়ে রয়েছে স্ট্রং প্যারালালিজম আমরা পাচ্ছি এর মধ্যে, কোথায়, কোন লাইনটিতে? ইয়েস, এটি হবে এঞ্জেলস অফ রেন অ্যান্ড লাইটনিং। দেখো, এই যে টেমলেস, সুইফট অ্যান্ড প্রাউড, এই ধরনের টোন আমরা এই চারটি অপশনস এর মধ্যে, আবার বলছি কনটেক্সচুয়ালি, এই চারটি অপশনস এর মধ্যে এই লাইনটিতে ছাড়া আর কোথাও নেই। বাকি এর অর্থ এরকম না, কারো কারো এটি মনে হতে পারে, বাট এটা হবে না। ঠিক আছে, এঞ্জেলস অফ রেন অ্যান্ড লাইটনিং এর মধ্যেই এই ধরনের টোন রয়েছে, টেমলেস, সুইফট এবং প্রাউড। এঞ্জেলস অফ রেন অ্যান্ড লাইটনিং এই লাইন বা এই তোমার ওয়ার্ডস গুলোর মধ্যেই এই ধরনের টোন আমরা পাচ্ছি। The speaker's failure to grasp the skylark's joy reflects, স্পিকার, এই দেখো স্কাইলার থেকে নেওয়া হয়েছে, স্পিকারস ফেলিয়ার, এই যে স্পিকার ব্যর্থ হচ্ছেন, তিনি স্কাইলারকে জয় তিনি গ্রাস্প করতে পারছেন না, এটি থেকে কি বোঝা যায়?
the emotional superiority of animals, the limits of human imagination, the decline of poetic inspiration, the absence of rational thought. বলো, চারটে অপশনসকে ভালো করে বোঝো, থিমাটিক মানে তোমার অ্যানালাইসিস করার চেষ্টা করো এবং বলো কি হবে আনসার। ইয়েস, আনসার হচ্ছে দ্য লিমিটস অফ হিউম্যান ইমাজিনেশন। এই যে দেখো স্পিকার ব্যর্থ হচ্ছেন, তার লিমিটেশন রয়েছে, তিনি গ্র্যাস্প করতে পারছেন না স্কাইলার্কের এই যে তার কি কারণে স্কাইলার্ক এতটা সুন্দর, এত খুশি, এত সুখের অনুভূতি সে অনুভব করতে পারছে, এটি তিনি বুঝতে পারছেন না। তাহলে এটা কি 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 প্রমাণ করছে? দ্য লিমিটস অফ হিউম্যান ইমাজিনেশন। বাকিগুলো হবে না, দ্য অ্যাবসেন্স অফ রেশনাল থট, এগুলো একদমই হবে না, থিমাটিক্যালি কোনোদিনও হবে না, এটিই হবে। হুইচ ফ্রুট ইন ওড টু অটামস which fruit in Ode to Autumn is mentioned as being filled with ripeness to the core? দেখো, hazelnuts, apples, all fruit, grapes, কোন ফ্রুটের কথা বলা হয়েছে? ওখানে Ode to Autumn একটি লাইন রয়েছে যেখানে বলা হচ্ছে with ripeness to the core, কোন ফ্রুট স্পেসিফিক্যালি বলো, কোন ফ্রুট হবে? আনসার হচ্ছে all fruit। এটি পোয়েটিক লাইন, পোয়েমটি ভালো করে দেখো, ওখানে বলাই আছে যে অল ফ্রুটের ক্ষেত্রে রাইটনেস টু দ্য কোর। তাহলে এই প্রশ্নের দ্বারা আমি কি বোঝাতে চাইছি তোমাদেরকে? খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি ওয়ার্ড এতবার পড়বে যেন তার প্রতিচ্ছবি তোমাদের মাথায় ঘুরতে থাকে। তার মানে ওয়ার্ডস গুলো যেন তোমার মাথাতে তোমাকে ইমাজিন করতে হবে না, অটোমেটিক্যালি যেন মনে পড়ে যায়। ইন স্ট্রেঞ্জ মিটিং হোয়াট ডাজ দ্য ফ্রেজ ট্রুথস দ্যাট লাই টু ডিপ ফর টেন্ট কনভে? তাহলে স্ট্রেঞ্জ মিটিং যে কবিতাটি রয়েছে, সেই কবিতাটিতে এই যে ফ্রেজটি, এটি কি কনভে করছে, কি অর্থ বহন করছে ধরে নাও, বা কি বোঝাতে চাইছে? এনসিয়েন্ট উইজডম বিয়ন্ড আন্ডারস্ট্যান্ডিং, ইনোসেন্স প্রিজার্ভড ইন চাইল্ডহুড, ইটার্নাল ট্রুথস বিয়ন্ড বা বিয়ন্ড কারাপশন, ন্যাশনালিস্টিক প্রাইড। তাহলে দেখো, ট্রুথস দ্যাট লাই টু ডিপ ফর টেন্ট কি বোঝাচ্ছে? কোন ট্রুথসের কথা বলা হচ্ছে বলো? থিমাটিক প্রশ্ন। দেখো, ইটার্নাল ট্রুথস বিয়ন্ড কারাপশন, তাহলে ট্রুথ কোন ধরনের ট্রুথ? ট্রুথ রিগার্ডিং ওয়ারফেয়ার, ব্যাটলফিল্ড। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডাজ দ্য পোয়েট ইন টু আ স্কাইলার্ক সাজেস্ট উই শুড স্কর্ন? তাহলে কবি কি বলছেন টু আ স্কাইলার্ককে যে আমাদের যেটি অ্যাভয়েড করা দরকার বা আমাদের যেটি উই শুড স্কর্ন? দেখো, টু আ স্কাইলার্ককে অপশনস: লাভ, প্রাইড অ্যান্ড ফিয়ার, হেট, pride and grief, hate, pride and fear, hate, joy and sorrow। বলো কোনটি? কবিতার লাইন, মানে পোয়েমের সরাসরি এই ওয়ার্ডস গুলো ইউজ করা হয়েছে, বলো কোনটি হবে? ইয়েস, she, hate, pride and fear। কবিতার লাইন। ওকে, ইন দ্য ফ্রেজ, দেখো, ইন দ্য ফ্রেজ azure, moss and flowers, the color azure symbolically blends the ideas of blank and blank। তাহলে দেখো, এই যে azure, moss and flowers এর মধ্যে এই যে শব্দটি সিম্বলিক্যালি কোন দুটি আইডিয়াকে বা কোন দুটি আইডিয়ার মধ্যে মিশ্রণ করছে? ওকে, sea and vitality, sky and spiritual transcendence, sunlight and purity, leaves and life। তাহলে বলো, এই যে দুটি ব্ল্যাঙ্ক এর মধ্যে কোনটি কোনটি হবে বলো? দেখো, সিম্পল, স্কাই এবং স্পিরিচুয়াল ট্রান্সেন্ডেন্স। তাহলে সিম্বলিক্যালি ব্লেন্ডস দ্য আইডিয়াস অফ স্কাই অ্যান্ড স্পিরিচুয়াল ট্রান্সেন্ডেন্স। এই ক্ষেত্রে একটু বুঝিয়ে দিচ্ছি অল্প করে। দেখো, এই যে আজুর, এটি সাধারণত ব্লুইস, এটি রিপ্রেজেন্ট করে স্কাই, বা এটি সিম্বলিক্যালি রিপ্রেজেন্ট করে ডিভিনিটি বা স্পিরিচুয়াল ট্রান্সেন্ডেন্স। সেই জন্য আমি এখানে বলছি আইডিয়াস অফ স্কাই অ্যান্ড স্পিরিচুয়াল ট্রান্সেন্ডেন্স। তোমাদের কারো কারো মনে হতে পারে, নইলে তোমরা দেখবে কেউ না কেউ ঠিক কমেন্ট সেকশনে গিয়ে আমাকে বলবে যে এটা কেন হবে না। দেখো, এটি যদি এইটি না থাকতো তখন না হয় এটি হতো, বাট এটি যখন আছেই সেই জন্য সি ভাইটালিটি থেকে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে স্কাই অ্যান্ড স্পিরিচুয়াল ট্রান্সেন্ডেন্স। কারণ ভাইটালিটি, ওকে, এই যে মস এবং ফ্লাওয়ার্স এর সাথে ক্লোজলি অ্যাসোসিয়েটেড না। ইন স্ট্রেঞ্জ মিটিং হোয়াট ডাজ দ্য, দেখো, what does piteous recognition between the two soldiers symbolize? Surprise at seeing a living
comrade. Okay, surprise at seeing a living comrade, realization of shared humanity even in death, shock at the end of war, grief for personal failure. তাহলে দেখো এই যে স্ট্রেন মিটিং নামক কবিতাটিতে এই যে পিটিএস রিকগনিশন রয়েছে দুজন সোলজার্স এর মধ্যে, কি অর্থ বা কি প্রতীকী চিহ্ন বা কি প্রতীকী অর্থ বহন করছে বলো কি হবে এই চারটির মধ্যে? সোজা দেখো, খুব সিম্পল, থিমাটিক। হ্যাঁ, থিমাটিক একটি প্রশ্ন যার অ্যানালাইসিস এটিই হবে যে রিয়েলাইজেশন অফ শেয়ার্ড হিউম্যানিটি ইভেন ইন ডেথ, মারা যাওয়ার পরেও তাদের মধ্যে কোথাও না কোথাও তারা কোরিলেটেড, শেয়ার্ড হিউম্যানিটি। ওকে, নেক্সট প্রশ্ন, হোয়াট পোয়েটিক মুড ইজ ক্রিয়েটেড বাই দ্য এন্টায়ার ইমেজ অফ দ্য গ্লোওয়ার্ম ইন ইটস সেক্লুডেড সেটিং ইন টু আ স্কাইলাইট। তাহলে দেখো কোন ধরনের মুড তৈরি হয়েছে এই যে গ্লোওয়ার্মের ইমেজটি যেটা সেখানে ব্যবহার করা হয়েছিল কবিতাটিতে টু আ স্কাইলার, কোন ধরনের মুডে মানে পোয়েটিক মুডের কথা বলা হচ্ছে? দেখো, ভায়োলেন্ট এন্ড ক্যাওটিক, ডিট্যাচড এন্ড আইরনিক, কোয়াইট এন্ড রিফ্লেক্টিভ, হার্শ এন্ড জাজমেন্টাল। বড় কোন ধরনের মুড? পোয়েটিক মুড সেক্লুডেড সেটিং এর ক্ষেত্রে এই যে গ্লোওয়ার্ম। খুব সিম্পল, এগুলো বোঝো তাহলে বুঝতে পারবে, বাকিগুলো হবে না, একটিই হবে, সেটা হচ্ছে কোয়াইট এন্ড রিফ্লেক্টিভ। ওকে, যেখানে সোব্রাইটি রয়েছে। হোয়াট পোয়েটিক ডিভাইস ইজ ইউজড ইন হেল টু দি ব্লিথ স্পিরিট? যে দেখো হেল টু দি ব্লিথ স্পিরিট, বুঝতে পারছো এটি শুনে কোথা থেকে নেওয়া হয়েছে? স্কাইলার থেকে নেওয়া হয়েছে। তাহলে এর মধ্যে কোন পোয়েটিক ডিভাইস লুকিয়ে রয়েছে? অ্যালিটারেশন, অ্যাপোস্ট্রফি, সিনিকটকি, হাইপারবলি। বলো পোয়েটিক ডিভাইস। তোমাদের এই ক্ষেত্রে বলি প্রত্যেকটি লাইন থেকে কত ধরনের ফিগার্স অফ স্পিচ হচ্ছে সেগুলো তোমাদের জানতে হবে। বলো, খুব সিম্পল, দেখো এটি হবে অ্যাপোস্ট্রফি। ওকে, এটি হবে অ্যাপোস্ট্রফি। কেন? হেল টু দি ব্লিথ স্পিরিট, তাহলে দেখো স্কাইলারকে এখানে উদ্দেশ্য করে বলা হচ্ছে, ডিরেক্ট অ্যাড্রেস করে বলা হচ্ছে, হেল টু দি। ওকে, তাকে কি বলা হচ্ছে? ব্লিথ স্পিরিট, অ্যাপোস্ট্রফি। The use of the word strange in the poem's title most likely symbolizes, দেখো বুঝতেই পারছো যেটি স্ট্রেঞ্জ মিটিং থেকে নেওয়া হয়েছে। তাহলে স্ট্রেঞ্জ মিটিং নামক যে টাইটেলটিতে স্ট্রেঞ্জ যে এই যে ওয়ার্ডটি, এটি কি সিম্বল বহন করছে টাইটেলের মধ্যে? দ্য আনএক্সপেক্টেড রিইউনিয়ন উইথ আ ফরগেটেন ফ্রেন্ড, দ্য দেখো আনফ্যামিলিয়ারিটি অ্যান্ড আইরনি অফ এমপ্যাথি বিটুইন এনিমিজ, আ সারিয়াল ড্রিম সিকোয়েন্স, দ্য সুপারন্যাচুরাল সেটিং। বলো তাহলে স্ট্রেঞ্জ কথাটির অর্থ কি বহন করছে সিম্বলিক্যালি? সোজা, আনফ্যামিলিয়ারিটি অ্যান্ড আইরনি অফ এমপ্যাথি বিটুইন এনিমিজ। দেখো এনিমির মধ্যে যে আনফ্যামিলিয়ারিটি এবং আইরনি অফ এমপ্যাথি রয়েছে সেইটি এখানে স্ট্রেঞ্জ। ওকে, question number 12, the azure sister of the spring in ode to the west wind most likely symbolizes। তাহলে দেখো এই যে এটি কি সিম্বল বহন করছে ode to the west wind? the wind of joyful beginnings, a goddess of the west, a metaphor for hope and healing, the divine power of art। তাহলে দেখো সিম্বলিক কোয়েশ্চেন, সিম্বলিক একটা ইন্টারপ্রিটেশন এখানে রয়েছে। বলো তাহলে azure sister of the spring এটির সিম্বলিক অর্থ কি, কি বহন করছে? বলো, খুব সোজা, বুঝতে পারবে আশা করি। দেখো আনসার হচ্ছে পেরেছো সি, আ মেটাফর ফর হোপ অ্যান্ড হিলিং। বুঝতেই পারছো যে এই ক্ষেত্রে যখন azure sister of the spring এর কথা বলা হচ্ছে, স্প্রিং সিজনে গিয়ে রিবার্থ, রিজেনারেশনের কথা বলা হচ্ছে, তখন আবার এই হোপ এবং হিলিং এর কথা বলা হচ্ছে, সেজন্য এটি মেটাফর, azure sister of the spring। দেখো which best explains the use of the word immortal for the nightingale। তাহলে দেখো নাইটিঙ্গেলের ক্ষেত্রে যে ইমমর্টাল ব্যবহার করা হয়েছিল, এই চারটি তোমার এক্সপ্রেশনের মধ্যে কোনটি সব থেকে ভালো এক্সপ্লেন করছে যে the use of the word immortal? কোনটি? the bird is a mythic creature unbound by time, the bird's song represents a timeless artistic expression, the nightingale sings even after physical death, the speaker envies the bird's physical endurance। বলো কি হবে? এই যে ইমমর্টাল বলা হচ্ছে এই চারটির মধ্যে কোনটি ইমমর্টাল নাইটিঙ্গেলকে বলা হচ্ছে? বলো, দেখো the bird's song represents a timeless artistic expression, ইমমর্টাল বার্ড। এই ক্ষেত্রে একটু আমি তোমাকে বোঝানোর জন্য বলি, দেখো নাইটিঙ্গেল সিম্বলিক, এই কবিতাটিতে নাইটিঙ্গেল সিম্বল, বার্ড ফিজিক্যালি বার্ড সে তো মর্টাল, বাট এখানে অ্যাকচুয়ালি ইমমর্টাল কি বলা হচ্ছে, কোনটিকে বলা হচ্ছে? তার সঙ্গে।
সেজন্য বার্ডস সং রিপ্রেজেন্টস টাইমলেস আর্টিস্টিক এক্সপ্রেশন। তার সংটি টাইমলেস, ইমমর্টাল বার্ড, ইমমর্টাল সং যদি বলা যেতে পারে। ওকে, দেখো আওয়েনস ইউজ অফ প্যারাডক্সেস, আই অ্যাম দ্য এনিমি ইউ কিল্ড মাই ফ্রেন্ড। তাহলে এই যে মেইনলি সার্ভস টু, এই যে উইলফ্রেড আওয়েন তিনি যে প্যারাডক্সি ব্যবহার করেছেন, এই যে আই এম দ্য এনিমি ইউ কিল্ড মাই ফ্রেন্ড, এই যে আই এম এনিমি বলেছেন, মাই ফ্রেন্ড বলেছেন, এই যে লাইনের মধ্যে যে কন্ট্রাডিকশন রয়েছে, এটি কি অর্থ বহন করছে? এক্সপ্রেস কনফিউশন অ্যাবাউট ডেথ অ্যান্ড আইডেন্টিটি, highlight the poetic speaker's instability, force the reader to confront Ward's moral contradiction, okay, emphasize the random nature of death in war. তাহলে এই যে এই প্যারাডক্সটি বা এই কন্ট্রাডিকশনটি কি সার্ভ করছে, বলো কোনটি হবে? ভাবো, ভেবে বলো, একটু থিমেটিক্যালি অ্যানালাইজ করার চেষ্টা করো, একটু ইনার মিনিংকে বোঝার চেষ্টা করো। ইয়েস, ঠিক ভেবেছো। Force the reader to confront Ward's moral contradiction. Okay, এটাই হবে, force the reader to confront Ward's moral contradictions. তাহলে এই যে moral contradiction রয়েছে যুদ্ধে, এটি আমাদের বুঝতে সাহায্য করছে এই লাইনটির দ্বারা, I am the enemy you killed my friend. ওকে, তাহলে এখন বিষয়টা কি যদি আমি একটু বুঝিয়ে বলি, দেখো অপোজিশনে ছিল দুজন, একে অপরকে মেরেছে, কিন্তু তারা মারা যাওয়ার পর কোথাও না কোথাও এক, ওকে, তারা ভিক্টিমাইজ হয়েছে যুদ্ধের ক্ষেত্রে, যুদ্ধ তাদের কাছে অনেক কিছু কেড়ে নিয়েছে। এই যে একই ধরনের তোমার মানে কন্ট্রাডিকশন রয়েছে, আবার কোথাও না কোথাও মিল রয়েছে, এই ধরনের কনফ্রন্টেশন এখানে রয়েছে। নেক্সট, দ্য ফ্রেজ এমটি বন্ড ইনটু আ স্কাইলার্ক মোস্ট ক্লিয়ারলি ক্রিটিসাইজেস, এই যে এমটি বন্ড যেটি ওখানে কবিতার মধ্যে রয়েছে, হ্যাঁ, এই ফ্রেজটি ক্রিটিসাইজ করছে কোনটিকে, কাকে বলছে অ্যাকচুয়ালি এমটি বন্ড? The pretentiousness of poetic art, the pride behind human celebrations, the romanticism of pastoral life, the illusion of religious salvation. বলো কোনটি? এমটি বন্ড কাকে বলা হচ্ছে ইনডিরেক্টলি যদি আমি বলি? বাস অ্যাকচুয়ালি এমটি শব্দটা ব্যবহার করা হচ্ছে, বন্ড ব্যবহার করা হচ্ছে কেন? সিম্পল, the pride behind human celebrations. তাহলে এটিকে ক্রিটিসাইজ করছে এমটি বন্ড। হিউম্যান সেলিব্রেশন বলতে দেখবে এখানে দুটি তোমার রয়েছে, যেমন ধরো করাস, হাইমেনাল, ট্রাইমফেন্ট চ্যান্ট, এই ধরনের ব্যাপার রয়েছে। তো এইগুলোকেই ক্রিটিসাইজ করা হচ্ছে, এমটি বন্ড বলা হচ্ছে। কোশ্চেন নাম্বার 15, which of the following flowers is not directly associated with a specific stage of bloom in the 5th stanza of Ode to a Nightingale? Violet, masquerade, eglantine and hyacinths. মানেটি কি একটু বোঝো। এই যে চারটি ফ্লাওয়ার রয়েছে, এর মধ্যে কোনটি অ্যাকচুয়ালি ডিরেক্টলি অ্যাসোসিয়েটেড নয় কিসের ক্ষেত্রে? না, স্পেসিফিক স্টেজ অফ ব্লুম 5th স্ট্যান্ডাতে কোন স্টেজ সেখানে বলা হয়, মানে বলা হয় না। ওকে, সেটি কি, কোনটি হবে? দেখো আনসার হবে এগ্লেন্টাইন। ওকে, কেন? দেখবে ভায়োলেটের ক্ষেত্রে এরকম বলা রয়েছে ফার্স্ট ফেডিং ভায়োলেট, তাহলে একটা স্পেসিফিক স্টেজ বলা রয়েছে। মাস্করোজ, কামিং মাস্করোজ, এটি স্পেসিফিক স্টেজ বলা রয়েছে। হ্যাঁ, এগ্লেন্টাইনের ক্ষেত্রে কিছু বলা ছিল না, তো প্যাস্টোরাল এগ্লেন্টাইন এরকম কিছু ছিল একটা, আর এটি সেখানে নেই, শুধু তোমাদেরকে ডিসিভ করার জন্য আমি ইউজ করেছি। এনিওয়ে, এইভাবে পড়তে হবে, মানে খুঁটিয়ে খুঁটিয়ে, ভীষণ খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, কোনো স্কোপ ছাড়া চলবে না। ইন স্ট্রেঞ্জ মিটিং, দ্য মিটিং ইন দ্য আন্ডারওয়ার্ল্ড ফাংশনস প্রাইমারিলি অ্যাজ আ, তাহলে দেখো এই যে মিটিংটি আন্ডারওয়ার্ল্ডে, এটি অ্যাকচুয়ালি কি ধরনের ফাংশন বা রোল প্লে করছে? গ্রিক স্টাইল এপিক হিরোজ ডিসেন্ড ইনটু হেডস, সিম্বল অফ দ্য ফিউটিলিটি অফ আফটারলাইফ জাজমেন্টস, মেটাফিজিক্যাল স্পেস ফর মরাল কনফ্রন্টেশন, লিটারাল রিউনিয়ন বিটুইন কমরেডস। বলো তাহলে যে আন্ডারওয়ার্ল্ডে গিয়ে মিটিংটি, স্ট্রেঞ্জ মিটিং নামকটি যেটি, সেটি কি ভূমিকা পালন করছে? ইয়েস, আনসার হচ্ছে মেটাফিজিক্যাল স্পেস ফর মরাল কনফ্রন্টেশন। এটি মেটাফিজিক্যাল স্পেস। ওকে, মরাল কনফ্রন্টেশন একটু আগে আমি এটি বোঝালাম, এই তোমার মরাল কনফ্রন্টেশন বিষয়টি আর বলছি না এখানে। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট মেনশনড as a possible origin of the Skyless song?
ওকে, দেখবে এইটি একদম সরাসরি স্কাইলার্ক থেকে নেওয়া একটি স্ট্যান্ডার থেকে তোলা হয়েছে, যেখানে স্কাইলার্কের সঙ্গে যে অরিজিনটা সেটি কোথা থেকে হতে পারে বলে কতগুলো মেনশনস করা ছিল। তার মধ্যে এই যে বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট মেনশন, সেখানে মেনশন করা নেই। ওয়েবস, মাউন্টেন, স্কাই, গ্রোভ, বলো কি হবে আনসার? সোর্স, পসিবল সোর্স বা অরিজিন কি হতে পারে স্কাইলার্কের গানের কবি কল্পনা করছিলেন, বলো এই চারটির মধ্যে কোনটি হবে? সিম্পল, এটি নেই। দেখবে ভালো করে পড়ে দেখবে স্ট্যান্ডার্ডটি। What is the significance of the phrase foreheads of men have bleached where no wounds were? তাহলে দেখো এই যে পুরো ফ্রেজ, এই যে ওয়ার্ডস গুলো রয়েছে, হ্যাঁ, এটির অর্থ কি? এই ফ্রেজটির অর্থ কি, সিগনিফিকেন্স কি, তাৎপর্য কি? It implies soldiers bleed from invisible bullets. It highlights the psychic trauma of war. It mocks the futility of physical pain. It refers to religious sacrifice. বলো কি হবে? Foreheads of men have bleached where no wounds were. দেখা যাচ্ছে না কোনো উন্ড, কিন্তু যেন রক্তক্ষয় হচ্ছে। অর্থ কি? খুব সিম্পল, সাইকিক ট্রমা। যুদ্ধ তো শুধু কারো ফিজিক্যাল পেন দেয় না, সাইকিক ট্রমাও দেয়। একজন মারা যায় না বা একজনের ক্ষয়ক্ষতি হয় না, তার সাথে রিলেটেড অনেকের হয়। The closing P here in Ode to the West Wind most likely conveys the speakers. তাহলে Ode to the West Wind যে ক্লোজিং P মানে আবেদন here এটি অ্যাকচুয়ালি কি কনভে করছে, কি অর্থ বহন করছে স্পিকারের? ডেসপারেশন ফর পোয়েটিক ইন্সপিরেশন, উইশ টু মার্জ উইথ ন্যাচারাল পাওয়ার, লঙ্গিং টু এসকেপ মর্টাল সাফারিং, ফিয়ার অফ বিং ফরগটেন বাই নেচার। বলো কি চাইছেন তিনি, কেন বলছেন হিয়ার ও হিয়ার? বলো কোনটি হবে চারটির মধ্যে? দেখো এটিই হবে উইশ টু মার্জ উইথ ন্যাচারাল পাওয়ার। ন্যাচারাল পাওয়ার বলতে ওয়েস্ট উইন্ড। ওকে, ন্যাচারাল পাওয়ার মানে কোনটি হবে? অবশ্যই ওয়েস্ট উইন্ড। এটি হবে না, বি কিন্তু, ঠিক আছে, এটি হবে আনসার। নেক্সট, হোয়াট ডাজ ফিউম অফ পপিজ ইন ওড টু অটাম মোস্ট লাইকলি ইমপ্লাই? তাহলে ওড টু অটাম থেকে এই ফ্রেজটি নেওয়া হয়েছে। ফিউম অফ পপিজ এটি কি অর্থ বহন করছে? বিটার স্মোক রাইজিং ফ্রম উইল্টেড ব্লুমস, সুইট সেন্টেড মিস্ট কজিং ডিজিনেস, স্ট্রং ভেপার ইউজ টু ইনডিউস স্লিপ, সাব অ্যারোমা দ্যাট অ্যাওয়েকেন্স দ্য সেন্সেস। বলো তাহলে এই যে ফিউম অফ পপিজ, এই ধরনের ফ্রেজ আমি কেন দিচ্ছি? তার কারণ এগুলোকে বলা হয় লেক্সিক্যাল এমসিকিউ। তোমাকে বুঝতে হবে এই শব্দগুলোর আক্ষরিক অর্থ, ইনার মিনিং, কোনো যদি সাজেশন বহন করছে, সবকিছু বুঝতে হবে। এটি হবে, দেখো, সুইট সেন্টেড মিস্ট কজিং ডিজিনেস। হোয়াট ইজ দ্য পোয়েম স্ট্রেঞ্জ মিটিং ইমপ্লাই অ্যাবাউট দ্য রোল অফ পোয়েট্রি? তাহলে দেখো স্ট্রেঞ্জ মিটিং এ এই কবিতাটিতে রোল অফ পোয়েট্রি নিয়ে কি বলা আছে? পোয়েট্রি শুড গ্লোরিফাই, স্যাক্রিফাইস এন্ড ইন্সপায়ার পেট্রিয়টিজম। ইয়েস। পোয়েট্রি মাস্ট রিভিল ওয়ার্স, হিডেন ট্রুথস এন্ড ইভোক পিটি। Poetry should preserve heroic memories of the fallen. Poetry must silence emotion to strengthen moral. বলো কি হবে আনসার? পোয়েট্রির রোল কি অ্যাকর্ডিং টু দ্য পোয়েম স্ট্রেঞ্জ মিটিং? যার ইনার মিনিং এর মধ্যে রয়েছে সেই ধরনের ইমপ্লিকেশন। বলো কি হবে? সিম্পল, পোয়েট্রি মাস্ট রিভিল ওয়ার্স, হিডেন ট্রুথস এন্ড ইভোক পিটি। What is the line length of each stanza in Ode to Autumn? ওকে, এই প্রশ্নটা আমি এই জন্য দিয়েছি কারণ আমি চাই তোমরা প্রত্যেকটি কবিতাতে কতগুলো লাইনস রয়েছে, কতগুলো স্ট্যান্জা রয়েছে, কোন স্ট্যান্জাতে কি রয়েছে, ইচ স্ট্যান্জা কত লাইনের, সব জেনে যাও। দেখো প্রশ্ন কি ধরনের আসবে কেউ বলতে পারে না। সোজা এলে খুব ভালো, বাট সোজা যদি প্রশ্ন আসে কাট অফ প্রচন্ড হাই হবে। হ্যাঁ, তো আমি চাই সব ধরনের প্রিপারেশন হোক, সেই জন্য যত ধরনের প্রশ্ন হয় আমি সেই ধরনের প্রশ্ন নিয়ে আসার চেষ্টা করছি। What is the line length of each stanza? Ode to Autumn এর লাইন লেন্থ কি? সেই স্ট্যান্জাতে কতগুলো লাইন রয়েছে? 10, 12, 14, 11, মানে কত লাইনের স্ট্যান্জা এক একটি? আনসার হচ্ছে, বলো 10 ভাবছো? ঠিক? সত্যি কি না? আনসার হচ্ছে ডি, 11 লাইন স্ট্যান্জা। In what way does the poet compare the Skylark's song to treasures in books? তাহলে কিভাবে কবি কম্পেয়ার করেছিলেন স্কাইলার্কের সঙ্গে ট্রেজার্স ইন বুকস এর সাথে? বলো কিভাবে কম্পেয়ার করেছেন? ইট ইজ লেস ইন্টেলেকচুয়াল বাট মোর ইমোশনাল। ঠিক আছে, তাহলে স্কাইলার্কের গানকে কেমন করে তিনি কম্পেয়ার করেছেন? ইট ইজ মোর ভ্যালুয়েবল দ্যান লিটারারি নলেজ, ইট টিচেস বেটার মোরাল লেসন্স, ইট মক্স দ্য লিমিটেশনস অফ ল্যাঙ্গুয়েজ। তাহলে স্কাইলার্কের গানকে তিনি কেমন করে বুকস এর সাথে তুলনা করেছেন? বলো তিনি কি বলেছেন? তিনি বলেছেন ইয়েস, যে বুকিস নলেজের থেকেও অনেক বেশি ভ্যালুয়েবল স্কাইলার্কের সং। What effect does the accumulation of weariness, the fever and the fret in Ode to a Nightingale create?
তাহলে ওড টু নাইটিঙ্গেলের মধ্যে দেখো ওয়েরিনেস, দ্য ফিভার অ্যান্ড ফ্রিট রয়েছে। তাহলে এই যে ফ্রিট, এগুলোর অ্যাকুমুলেশন কি ইফেক্ট বহন করছে, কি ধরনের ইফেক্ট নিয়ে আসছে? আ জেন্টল রিদম ইভোকিং দ্য রিলিজ অফ স্লিপ। রিদমিক্যালি এটা কি বলছে কিছু এরকম? আ লেয়ার্ড সেন্স অফ ইমোশনাল অ্যান্ড বডিলি সাফারিং, a progressive list suggesting hopeful resilience, a lyrical climax of rising human fortitude। বলো কিছু রয়েছে লিরিক্যাল ক্লাইম্যাক্স বা কিছু এই চারটির মধ্যে? শোনো, এই ক্ষেত্রে একটু বলে রাখি, দেখো তোমাদের চারটি অপশন ক্লোজ মনে হতে পারে, বাট তোমাকে এই চারটির মধ্য থেকেই আলাদা কিছু ভাবা চলবে না। এই চারটির মধ্য থেকেই তোমাকে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট চুজ করতে হবে। তুমি যখন এটা বলছো, তার মানে তুমি মনে মনে বোঝাতে চাইছো যে বাকিগুলো হবে না, রাইট? ওকে, সো আনসার হচ্ছে লেয়ার্ড সেন্স অফ ইমোশনাল অ্যান্ড বডিলি সাফারিং। তাহলে দেখো এই যে ওয়েরিনেস, ফিভার অ্যান্ড ফ্রিট, এটা অবশ্যই মানে ইমোশনাল এবং বডিলি সাফারিং এর কথাই বলা হচ্ছে লেয়ার্ড সেন্সে। দেখো তারপরে, অ্যাকর্ডিং টু দ্য ডেড সোলজার ইন স্ট্রেং মিটিং, হোয়াট কোয়ালিটি ডিড হি পজেস ইন লাইফ? তাহলে ডেড সোলজারের কথা অনুযায়ী তিনি কি ধরনের কোয়ালিটি বহন করতেন যখন তিনি জীবিত ছিলেন? বলছেন দেখো, উইজডম, অবিডিয়েন্স অ্যান্ড পেশেন্স, স্ট্রেংথ, কারেজ অ্যান্ড মিস্ট্রি, অবিডিয়েন্স, উইজডম অ্যান্ড মাস্টারি, কারেজ, উইজডম অ্যান্ড মাস্টারি। বলো এই চারটির মধ্যে কোনটি হবে? তিনি পজেস করতেন, ছিল তিনি যখন জীবিত ছিলেন, বলো। প্রিপারেশন এইভাবে নাও, তাহলে তুমি সব ধরনের প্রশ্ন পারবে, সোজা হোক আর যাই হোক। ডি, কারেজ, উইজডম অ্যান্ড মাস্টারি, পোয়েট্রি লাইন, মানে পোয়েমেরি লাইন। ওকে, টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড, ইউলিসিস থেকে নেওয়া হয়েছে, বুঝতেই পারছো। বেস্ট রিফ্লেক্টস দ্য হিরোইক কোড অফ, কার হিরোইক, কোন ধরনের হিরোইজমকে এখানে রেফার করা হয়েছে? দেখো, হোমরিক ওয়ারিয়ার্স, রোমান সেনেটার্স, নর্স গডস, ইন্ডিয়ান অ্যাসকেটিক্স। বলো, এটি সোজা, কারণ তুমি যদি এর মিথোলজিক্যাল রেফারেন্সটা পাও যেখান থেকে এটা লেখা হয়েছে, তাহলে তুমি বুঝতে পারবে। সিম্পল, হোমরিক ওয়ারিয়ার্স, তাদেরই এটা মোট হিরোইক কোড, কখনো হার মানবো না। ওকে, দ্য ফ্রেজ হারমোনিয়াস ম্যাডনেস ইন টু আ স্কাইলার মোস্ট লাইকলি কনভেজ, এই যে হারমোনিয়াস ম্যাডনেস টু আ স্কাইলার থেকে নেওয়া হয়েছে, এই ফ্রেজটি লাইনের ওয়ার্ড, বুঝতেই পারছো, লাইনের ফ্রেজ, সরি। তো এই যে ফ্রেজটি কি কনভে করছে? আ স্টেট অফ ইমোশনাল chaos মার্কড বাই পোয়েটিক গ্রেস, আ প্যারাডক্স অফ ডিভাইন ইন্সপিরেশন, irrational yet musically perfect, a form of ecstatic creativity driven by unconscious rapture, a critic of reason where instinct replaces artistic control। বলো, একটু কঠিন কঠিন মনে হতে পারে এই চারটি অপশন, বাট মানেটা সোজা, এটা তোমাদেরকে ডিসিভ করার জন্য করা হয়েছে, আর কিচ্ছু না। বলো, হারমোনিয়াস ম্যাডনেস, দেখো এই যে এই ফ্রেজটির মধ্যেই একটা হারমোনিয়াস, আবার বলেছে ম্যাডনেস, সিঙ্ক্রোনাইজেশন, আবার বলেছে ম্যাডনেস। হ্যাঁ, তাহলে এর মধ্যে একটা কন্ট্রাডিকশন রয়েছে, তো পরিষ্কার এটাই হবে, আ প্যারাডক্স অফ ডিভাইন ইন্সপিরেশন, ইররেশনাল ইয়েট মিউজিক্যালি পারফেক্ট। যেহেতু বলেছে হারমোনিয়াস আবার ম্যাডনেস, সেজন্য মিউজিক্যালি পারফেক্ট এবং ইররেশনাল, এটাই হবে। হোয়াট ইজ দ্য রাইম স্কিম অফ দ্য ফার্স্ট পার্ট অফ ইচ স্ট্যান্জা অফ ওড টু অটাম? ওড টু অটামের যে 11 লাইন স্ট্যান্জা রয়েছে, তার ফার্স্ট পার্টের রাইম স্কিম কি? দেখো, তাহলে তার মানে এখান থেকে আমি বোঝানোর চেষ্টা করছি এটি যে তোমাদের প্রত্যেকটি কবিতা থেকে রাইম স্কিম জানতে হবে। এবি এবি, এ এ বিবি, এ বিবি এ, এ বি সি সি। বলো কোনটি হবে ফার্স্ট পার্টের রাইম স্কিম? আনসার হচ্ছে, বলো, এইটি হবে আনসার, এ বি এ বি, এটি হচ্ছে আনসার। দেখো, which pair of creatures are described as contributing music from both high and low places in Ode to Autumn? মানেটি আগে বুঝে নাও। Ode to Autumn এ দেখো, পেয়ার অফ ক্রিচার্স মানে এই যে ক্রিচার্স গুলো এর মধ্যে রয়েছে সেইখানে, এবং বলেছে তারা মিউজিক কন্ট্রিবিউট করছে, কিন্তু কোনখান থেকে? হাই প্লেস থেকে, একবার লো প্লেস থেকে। তাহলে কারা কারা? দেখো, ন্যাটস অ্যান্ড সোয়ালোজ, ক্রিকেটস অ্যান্ড ল্যাম্পস, হেজ ক্রিকেটস অ্যান্ড রবিনস, বিজ অ্যান্ড সোয়ালোজ। তাহলে বলো কারা হবে? ভালো করে লাইনস গুলো যদি না পড়ো তুমি পারবে না এরকম আনসার করতে, প্রত্যেকটি লাইন মনে রাখতে হবে। দেখো, আনসার হবে কোন পেয়ারটা হবে? আনসার হবে, দেখো বলো কোনটা হবে? আনসার হচ্ছে ন্যাটস অ্যান্ড সোয়ালোজ। দেখবে লাস্ট লাইনে রয়েছে সোয়ালোজ টুইটার ইন দ্য স্কাই, তাহলে ন্যাটস এর ক্ষেত্রেও দেখবে এইরকম আছে। তো সেই জন্য লো অ্যান্ড হাই স্পেসে বা প্লেসের কথা বলা হচ্ছে, কোন পেয়ার অফ ক্রিচার্স তারা কন্ট্রিবিউট করছে এইরকম হাই থেকে লো থেকে। How does Keats personify autumn in the second stanza? তাহলে Ode to Autumn এর সেকেন্ড স্ট্যাঞ্জাতে অটামকে কেমন করে Keats personify করেছেন? As a melancholic poet reflecting on loss, as a goddess of death collecting souls, as a harvester engaged in quite patient labor, as a lover abandoned by summer's warmth.
সোজা এটি বলো, তুমি যদি ওটি অটাম ভালো করে পড়েছো তুমি পারবে। সিম্পল অ্যাজ আ হারভেস্টার, ঠিক আছে, দেখবে ওখানে রয়েছে নট আনবিকামিং মেন দ্যাট স্ট্রো উইথ গডস রেফার্স টু, এটি ইউলিসিস থেকে নেওয়া হয়েছে লাইনটি, আশা করি বুঝতেই পারছো। তাহলে এই যে লাইনটি বা এই ফ্রেজটি কি রেফার করছে? মর্টালস হু ডিফাইড ডিভাইন উইল, কিংস হু বিকেম ডেমিগডস, প্রফেটস হু রিসিভড ভিশনস, টাইটান্স হু রুলড বিফোর জিউস। বলো কি হবে? এটির এই লাইনটির বা এই ফ্রেজগুলির অর্থ জানলেই তুমি এটা পাবে। এটি পরিষ্কার বলা হচ্ছে, দেখো ট্রজান ওয়ারের সময়কে রেফার করা হচ্ছে। মর্টালস হু ডিফাইড, দেখো মর্টালস হু ডিফাইড ডিভাইন উইল, এটি হবে আনসার, বি হবে না। নেক্সট, হুইচ লাইন ফ্রম দ্য থার্ড স্ট্যান্জা অফ টু অটাম most intricately evokes a polyphonic soundscape of nature's morning? তাহলে বলছে দেখো ওড টু অটামের থার্ড স্ট্যান্ডার, সেখানে কোন সাউন্ড বা এই লাইনগুলোর মধ্যে কোনটি অ্যাকচুয়ালি পলিফনিক সাউন্ডস্কেপ তৈরি করেছে, কি নিয়ে? নেচারস এর মর্নিং নিয়ে। দেখো, where are the songs of spring, think not of them, thou hast thy music too, and touch the stubble plains with rosy hue, then in a wailful quiet the small gnats mourn। তাহলে এই লাইনগুলোর মধ্যে কোনটি রয়েছে? দেখো পলিফনিক সাউন্ডস্কেপ অফ নেচারস মর্নিং, সোজা। দেখো এখানে মর্নিং বলা আছে, তো সুতরাং এটাই হবে। জাস্ট সহজ উপায়ে চেনার জন্য বলছি, আদারওয়াইজ তুমি যদি পুরো থিমাটিক বা অ্যানালাইসিস করো লাইন এটাই হবে। দেখো ওয়েলফুল কয়ার, ওকে, এটি মর্নিং এর কথাই বোঝায়। দ্য রেফারেন্স টু, দেখো ব্যাকাস অ্যান্ড হিজ বার্ডস ইন ওড টু আ নাইটিঙ্গেল সার্ভস টু, এই যে ব্যাকাস অ্যান্ড হিজ বার্ডস এর এই যে রেফারেন্সটি রয়েছে, কি সার্ভ করছে ওড টু আ নাইটিঙ্গেলে? তার মানে বুঝতে পারছো, প্রত্যেকটি ওয়ার্ড, প্রত্যেকটি ফ্রেজ যত ধরনের অর্থ বহন করছে তোমাকে জানতে হবে। Praise classical mythology as poetic inspiration, emphasize the speaker's intoxication from wine, reject hedonistic ecstasy in favor of artistic transcendence, suggest the poet's desire to meet the god of wine। বলো তাহলে এই যে the Bacchus and his birds, এই রেফারেন্সটি কেন? দেখো, রিজেক্ট হেডোনিস্টিক এক্সট্যাসি ইন ফেভার অফ আর্টিস্টিক ট্রান্সেন্ডেন্স, আমি ছোট্ট করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ব্যাকাস হচ্ছে গড অফ ওয়াইন, রাইট? তো দেখবে তোমরা যখন কবিতাটি পড়েছো, প্রথমে তিনি বলেছিলেন যে নাইট মানে ওয়াইনের উপর ভর করে তিনি নাইটিঙ্গেলের জগতে যেতে চান। তারপরে তিনি কি বলবেন যে না, ইমাজিনেশন, পোয়েটিক ইমাজিনেশনের উপর ভর করে যাব। তাহলে সেক্ষেত্রে তিনি এই হেডোনিস্টিক এক্সট্যাসি ওয়াইন সেটি রিজেক্ট করতে চেয়েছেন, কার জন্য? আর্টিস্টিক ট্রান্সেন্ডেন্সের জন্য। আমি জাস্ট সহজ ভাষাতে বোঝানোর চেষ্টা করলাম। নেক্সট, ইউলিসিসের প্রেজ অফ টেলিমেকাস ইজ বেস্ট ইন্টারপ্রেট অ্যাজ, তাহলে ইউলিসিস প্রশংসা করেছিলেন কার? টেলিমেকাসের। এটিকে যদি ইন্টারপ্রেট করতে হয়, কনভার্ট করতে হয়, কিভাবে, কেন? A sincere endorsement of Telemachus's diplomatic nature, a political strategy to justify his abdication, a veiled contrast between the differing philosophies of life, a gesture of fatherly affection outweighing any doubts, কি হবে বলো? প্রশংসা করেছে, এটিকে ইন্টারপ্রেট কেমন করে তুমি করবে? দেখো এই যে অপশনসগুলো রয়েছে, এটিতে যেও না, এটির মানে বুঝে নাও, থিমটা বুঝে নাও এবং অ্যানালাইজ করো। দেখো আনসার হচ্ছে ভেইলড কন্ট্রাস্ট বিটুইন দেয়ার ডিফারিং ফিলোসফিজ অফ লাইফ, দুজনের আলাদা আলাদা ফিলোসফি। এবার লাইন আছে না যে হি ওয়ার্কস হিজ ওয়ার্ক, আই মাইন। নেক্সট, দেখো হোয়াট ডাজ মেইনেট মেটাফরিক্যালি ইভোক ইন ব্রাইট হিয়ার আপলিফটেড অফ সাম ফিয়ার্স মেইনেট? এই যে দেখো তাহলে এই যে এই লাইনের মধ্যে যে মেইনেট মেটাফরিক্যালি কি অর্থ বহন করছে? A grieving priestess of Persephone, a gentle muse of lyric poetry, a frenzied female worshipper of Dionysus, a wild nymph embodying stormy winds। এটি সোজা, মেইনেট কথাটির মানে যদি তুমি জানো তুমি পারবে, এটি একদম সোজা, সিম্পল, এটিই হবে a frenzied female worshipper of Dionysus। Which line of Ode to a Nightingale most directly expresses the speaker's desire to die peacefully without suffering? এই যে চারটি লাইন রয়েছে, এই চারটি লাইনের মধ্যে কোন লাইনটিতে কবি বোঝাতে চাইছেন যে তিনি মারা যেতে চান পিসফুলি, কোনো সাফারিং ছাড়াই? বলো। Called him soft names in many a muse rhyme, now more than ever seems it we should die, to seize upon the midnight with no pain, still wouldst thou sing and I have ears in vain। ধরো এই চারটি লাইনের মধ্যে কোনটিতে এটি বোঝাচ্ছে সব থেকে ভালো? আবার বলছি ডিরেক্টলি, মোস্ট ভালো করে বুঝবে। তোমার মনে হতে পারে যে এটি হচ্ছে না, প্রশ্নটি বুঝতে হবে। মোস্ট ডিরেক্টলি এক্সপ্রেসেস, তাহলে সিম্পল আনসার হবে কোনটি? এটি সি, টু
টু সিজ আপন দ্য মিডনাইট উইথ নো পেন, পরিষ্কারভাবে তিনি বলছেন টু সিজ আপন দ্য মিডনাইট উইথ নো পেন। ইউলিসিসের ডিজায়ার টু ফলো নলেজ লাইক আ সিঙ্কিং স্টার মিরার্স দ্য মিথিক কোয়েস্ট ফর, তাহলে ইউলিসিসের যে ইচ্ছেটি রয়েছে, কি ইচ্ছে, টু ফলো নলেজ লাইক আ সিঙ্কিং স্টার, এটির মধ্যে অ্যাকচুয়ালি কি খুঁজে পাচ্ছি আমরা যদি এই সেন্সে বলি? পাওয়ার অ্যান্ড কনকোয়েস্ট, ইমমর্টালিটি অ্যান্ড উইজডম, ভেঞ্জিয়েন্স অ্যান্ড অনার, পিনান্স অ্যান্ড রিডেমশন। বলো মিথিক কোয়েস্ট কি ধরনের ইচ্ছে তার মধ্যে লুকিয়ে রয়েছে? ফলো নলেজ লাইক আ সিঙ্কিং স্টার। দেখো বাকিগুলো হবে না, সিম্পল এটিই হবে, ইমমর্টালিটি অ্যান্ড উইজডম। এবারে এটুকু একটু বোঝাই, তোমাদের কারো কারো মনে হতে পারে স্যার এখানে ইমমর্টালিটি কোথায়? দেখো তিনি বলেছেন আই এম বিকাম আ নেম, তিনি তার লেগেসি, ওকে, তার কথাই বলছেন। তবে এই চারটির মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট এইটিই হবে, ইমমর্টালিটি অ্যান্ড উইজডম। Why did kids ask where are the songs of spring in the third stanza of Ode to Autumn? কিডস কেন জিজ্ঞেস করেছিলেন Ode to Autumn যে where are the songs of spring, কেন জিজ্ঞেস করেছেন? To compare the poetic oath of spring and autumn, to lament the absence of joy and fertility, to highlight autumn's own subtle music, to show regret for time's passage. বলো কি হবে? কেন জিজ্ঞেস where are the songs of spring, কেন বলেছিলেন? সিম্পল আনসার, খুব সহজে, to highlight autumn's own subtle music। ওহো, এটা হবে না, বি হবে না, সি কিন্তু, রাইট? সি হবে আনসার। কমপ্লিট দ্য লাইন ফ্রম ইউলিসিস, তাহলে ইউলিসিস থেকে একটি লাইন নেওয়া হচ্ছে, এটা কমপ্লিট করো। ওল্ড এজ হ্যাথ ইয়েট হিজ ব্ল্যাঙ্ক অ্যান্ড হিজ টয়েল, কি হবে? স্ট্রেংথ, অনার, ডিউটি, গ্লোরি। তাহলে ওল্ড এজ হ্যাথ ইয়েট হিজ গ্লোরি, অথবা ডিউটি, অথবা অনার, অথবা স্ট্রেংথ, কি হবে? সিম্পল পোয়েমের লাইন। Old age hath yet his honor and his toil. Question number 40. Beaded bubbles winking at the brim. What is winking here? তাহলে যে এই লাইনটির মধ্যে, এই ফ্রেজের মধ্যে এই উইঙ্কিং কথাটি, এটি কি? অ্যালিউশন, অ্যাপোস্ট্রফি, পার্সনিফিকেশন, সিনিকডকি। বলো কি হবে? উইঙ্কিং এট দ্য ব্রিম। সোজা দেখো, এটি হবে পার্সনিফিকেশন, উইঙ্কিং এট দ্য ব্রিম। তাহলে দেখো এই যে উইঙ্কিং, এটির মধ্যে এই যে বিটেড বাবলস উইঙ্কিং এট দ্য ব্রেইন, তাহলে বুঝতেই পারছো এখানে কি দেওয়া হচ্ছে? সত্তা দেওয়া হচ্ছে, হিউম্যান বিইং এর সত্তা, উইঙ্কিং, রাইট? হুইচ ইন্টারপ্রিটেশন ইন ওড টু আ নাইটিঙ্গেল বেস্ট এক্সপ্লেন্স ওয়ের বিউটি ক্যান নট গিভ হার লাস্ট্রাস আইজ। তাহলে ইনডিরেক্টলি এখানে এটি বোঝানো হচ্ছে যে ওড টু আ নাইটিঙ্গেল থেকে এই যে ওয়ের বিউটি ক্যান নট গিভ হার লাস্ট্রাস, এটির অর্থ কি? বিউটি ইভেন্চুয়ালি ট্রান্সেন্ডস ফিজিক্যাল ডিকে, বিউটি ইজ পার্সনিফাইড অ্যাজ ব্লাইন্ড অ্যান্ড ফেডিং, ইভেন আইডিয়ালাইজড বিউটি ইজ সাবজেক্ট টু মর্টালিটি, বিউটি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম। তাহলে কোনটি বেস্ট এক্সপ্লেন্স? এই চারটির মধ্যে বেস্ট এক্সপ্লেন্স, এটি বুঝতে হবে, কোয়েশ্চেন ভালো করে বুঝতে হবে। বেস্ট এক্সপ্লেন্স বলো। সিম্পল, ইভেন আইডিয়ালাইজড বিউটি ইজ সাবজেক্ট টু মর্টালিটি। দেখো বিউটি ক্যান নট গিভ হার লাস্ট্রাস আইজ, তার মানে কেউ ইটারনালি বিউটিফুল থাকতে পারে না, ইটারনাল বিউটি কারো থাকবে না। Which line most thematically represents the existential drive in the poem Ulysses? এখানে চারটি লাইন রয়েছে ইউলিসিস থেকে নেওয়া। এই যে চারটি লাইন রয়েছে এর মধ্যে দেখো থিমাটিক্যালি এক্সিস্টেন্সিয়াল ড্রাইভ সব থেকে ভালো কে রিপ্রেজেন্ট করছে? হি ওয়ার্কস হিজ ওয়ার্ক আই মাইন, লাইফ পাইড অন লাইফ ওয়ের অল টু লিটল, দিস ইজ মাই সন মাই নোন টেলিমেকাস, বাই দিস স্টিল হার্থ অ্যামাং দিস ব্যারেন ক্র্যাকস। বড় এই চারটির মধ্যে কোনটি হবে এক্সিস্টেন্সিয়াল ড্রাইভ মোস্ট থিমাটিক্যালি? আনসার হবে লাইফ পাইল্ড অন লাইফ ওয়ের অল টু লিটল। একটি জীবন তার উপরে আরেকটি জীবন, এরকম করে যদি জীবনের স্তূপ লাগিয়ে দেওয়া হয় তাহলেও সেটি কম। কিসের জন্য? সবকিছু জানার জন্য বা আরো জানার জন্য। দেখো এখানে তোমাদের মধ্যে কারো মনে হতে পারে যে হি ওয়ার্কস হিজ ওয়ার্ক আই মাইন কেন হলো না, বা এটা কেন হলো না, ওটা কেন হলো না। দেখো এক্সিস্টেন্সিয়াল ড্রাইভ বলতে এই সেন্সে থিমাটিক্যালি জানতে চাওয়া হয়েছে। তাহলে এক্সিস্ট যে মানুষ করছে তার পারপাস কি হওয়া উচিত, সে কেন করছে, বা তার ড্রাইভটা কি, কোন সেন্সে বোঝানোর জন্য এইখানে হবে লাইফ পাইল্ড অন লাইফ ওয়ের অল টু লিটল। ওকে, এগুলো ফিলোজফি। টেলিমেকাসের একটি ফিলোজফি আলাদা, তার আলাদা ফিলোজফি আলাদা। বাট এক্সিস্টেন্সিয়াল ড্রাইভ কি? কেউ 150 বছর বাঁচলো, বেঁচেও সে কিছু এমন কিছু করতে পারলো না যে তাকে কেউ জানে বা চেনে। কেউ 40 বছর বেঁচেছে, বাট তার এমন কিছু করেছে যে সে তাকে সবাই জানে, চেনে, সে অনেক কিছু কন্ট্রিবিউট করে গেছে, লাইক দ্যাট। তো সেই ড্রাইভকে বোঝানোর জন্য এটাই হবে। দ্য স্কাইলার্ক ইজ ডেসক্রাইবড অ্যাজ পজেসিং আ ব্ল্যাঙ্ক ফুল অফ গ্ল্যাডনেস। তাহলে স্কাইলার্কের কি বলা হচ্ছে? ফুল অফ গ্ল্যাডনেস কি? ব্রেন, হার্ট, সোল, স্পিরিট, কি হবে বলো? The skylark is described as possessing a dash the blank full of gladness. Answer হবে A, brain,
বাকি আর কিচ্ছু হবে না, এটা পয়েমের লাইন রয়েছে, দেখবে একটা লাইন আছে, দ্যাট দাই ব্রেন মাস্ট নো, পরিষ্কার ভাবে বলা আছে, ছোট্ট একটি ওয়ার্ড তুলে নেওয়া হয়েছে প্রশ্ন হিসেবে। অ্যাজ দো টু ব্রেথ ওয়েল লাইফ, হিয়ার ইউলিসিস ক্রিটিসাইজেস, তাহলে দেখো এই যে লাইনটির মধ্যে ইউলিসিস ক্রিটিসাইজ করেছেন কি, the importance of leisure, the idea that mere survival equals living, his son's passive temperament, death as the ultimate defeat। তাহলে এই লাইনের মধ্যে ইউলিসিস কি ক্রিটিসাইজ করেছেন, কোন থটকে ক্রিটিসাইজ করেছেন বলো? প্রশ্ন কিন্তু কঠিন না, তুমি যদি খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছো তাহলেই তোমার সহজ মনে হবে, তুমি যদি খুঁটিয়ে খুঁটিয়ে না পড়েছো, সারফেস মিনিং এ পড়ে বেরিয়ে গিয়েছো, তাহলে তোমার অবশ্যই কঠিন মনে হবে। লিটারেচারে এটাই ব্যাপার, পারলে সোজা, না পারলে কঠিন। দেখো আনসার হচ্ছে দ্য আইডিয়া দ্যাট মিয়ার সার্ভাইভাল ইকুয়ালস লিভিং। ইয়েস, শুধু বেঁচে থাকাটাই কি সত্যিকারের বেঁচে থাকা, কত বছর বাঁচছি এটাই কি সবকিছু, বা এই মোটর এগেনস্টে ইউলিসিস বা এই মোটরকে ইউলিসিস ক্রিটিসাইজ করেছেন। দেখো দ্য ফ্রেজ আনএক্সটিংগুইশড হার্থ ইন ওড টু দ্য ওয়েস্ট উইন্ড সিম্বলিক্যালি কনভার্টস, তাহলে ওড টু দ্য ওয়েস্ট উইন্ড থেকে এই ফ্রেজটি নেওয়া হয়েছে, আনএক্সটিংগুইশড হার্থ সিম্বলিক্যালি কি কনভার্ট করছে, কি অর্থ বহন করছে, অ্যান অ্যাবান্ডন্ড হোম, a dying but persistent revolutionary spirit, the eternal fires of divine punishment, a peaceful domestic scene। বলো কি হবে? সিম্পল, তাহলে দেখো আনএক্সটিংগুইশড হার্থ, এমন হার্থ ফায়ারপ্লেস যেটি সম্পূর্ণ নিভে যাচ্ছে না, ওকে, তাহলে এটি হবে a dying but persistent revolutionary spirit, সিম্বলিক মানে এটিই হবে। তাহলে দেখো তুমি যদি এটি ভালো করে পড়েছো তাহলে তুমি এটি ইজিলি পারবে, না ভালো করে পড়লেই তোমার কাছে এটি কঠিন বলে মনে হবে। Why is the word, দেখো why is the word forlorn compared to a bell in Ode to a Nightingale? কেন forlorn কে তুলনা করা হচ্ছে বেলের সাথে Ode to a Nightingale? দেখো it symbolizes the return of heart's solitude, it marks the end of poetic illusion, it echoes the song of the nightingale, it signals the start of deeper dreaming। বলো কোনটি হবে? দেখো আনসার হচ্ছে ইট মার্কস দ্য এন্ড অফ পোয়েটিক ইলিউশন। আচ্ছা, এই যে যতগুলো মানে পুরো সেটটির মধ্যে এটি একটু বুঝিয়ে দিই। দেখো এটা আমার পার্সপেক্টিভটা বলছি, আমার পার্সপেক্টিভে আমি কোশ্চেন সেট করেছি, তো আমার পার্সপেক্টিভে এটি হবে আনসার। আচ্ছা, এইটিও অ্যাপ্রোপ্রিয়েট, বাট মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে এইটি। এখন আমি একটু বুঝিয়ে দিই যে দুটো অপশন, এই দুটো অপশনের মধ্যে আমি এটিকে কেন চুজ করলাম, তার কারণটি হচ্ছে দেখো এখানে বলাই ছিল যে নাইটিঙ্গেলের জগতে তিনি কেমন করে গিয়েছিলেন, থ্রু ইমাজিনেশন, রাইট, পোয়েটিক ইমাজিনেশনের থ্রু দিয়ে তিনি গিয়েছিলেন এবং সেখানে একটা ইলিউশনারি ওয়ার্ল্ড তৈরি হয়েছিল। এবং দেখবে এখানে বলাই আছে যে ফ্যান্সি ক্যান নট চিট সো ওয়েল, ডিসিভিং এলফ, এরকম বলাই আছে। তো সেই জন্য সেই যে পোয়েটিক ইলিউশনের শেষ, সেই জন্য আমি বললাম ফোরলন এবং বেলের যে কম্পারিজনটা রয়েছে এইটি হবে। এখন এটি যদি না থাকতো তাহলে অবশ্যই এটি হতো, বা কেউ কেউ তোমাদের মধ্যে এটা বলতেই পারো যে স্যার ওখানে তো বলা আছে যে সোল সেলফ, রাইট। তো এখানে দেখো রিটার্ন অফ হার সলিটিউড এটি হবে, বাট আমি বলছি এই চারটির মধ্যে এটি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, এটি তারপর তুমি যদি এটি কি করো তার মানে এটা তুমি বাদ দিয়ে দিচ্ছ, বাট পুরো থিমাটিক্যালি ওখানে কিন্তু এই ধরনের কথাই বলা রয়েছে এবং ওই স্ট্র্যাটেজি বলা আছে ফ্যান্সি ক্যান নট চিট সো ওয়েল, ডিসিভিং এলফ, ওকে। তো ফ্যান্সি, পোয়েটিক ইমাজিনেশন এবং হচ্ছে তোমার ইলিউশনারি ওয়ার্ল্ড একটা তৈরি করা হয়েছিল, যার দ্বারা তিনি নাইটিঙ্গেলের ওয়ার্ল্ডে চলেও গিয়েছিলেন, রাইট। সেই জন্য হচ্ছে যে আমি এইটি বলছি, ইট মার্কস দ্য এন্ড অফ পোয়েটিক ইলিউশন। আমি আবার বলছি এটি যদি না থাকে এটি অবশ্যই হবে, কোনো কনফিউশন রাখবে না। ইন টোন দ্য পয়েম ইউলিসিস ট্রানজিশনস ফ্রম, তাহলে টোনের দিক থেকে ইউলিসিসের মধ্যে একটা ট্রানজিশন, ইউলিসিস কবিতাটিতে একটি ট্রানজিশন দেখা গিয়েছে। কি রকম ট্রানজিশন? রেজিগনেশন টু রেবেলিয়ন, তার মানে প্রথমে রেজিগনেশন তারপরে কি রেবেলিয়ন, এইভাবে টোনটি বুঝতে হবে তোমাকে। মেলানকলি টু পিসফুল ক্লোজার, রিফ্লেকশন টু রিনিউড পারপাস, বিটারনেস টু পলিটিক্যাল ডিট্যাচমেন্ট। বলো কি হবে? সিম্পল, দেখো রিফ্লেকশন টু রিনিউড পারপাস, ওকে। প্রথমে রিফ্লেক্ট করলেন, তিনি ইউলিসিস বোঝাচ্ছিলেন তিনি কি পছন্দ করছেন না, এবং তারপরে তিনি বললেন তার ইচ্ছেটা কি, ওকে। লাইন called him soft names in many a mused rhyme is taken from, এই যে লাইনটি called him soft names in many a mused rhyme, এই লাইনটি কোথা থেকে নেওয়া হচ্ছে? এই লাইনটি কোথা থেকে নেওয়া হচ্ছে? দেখো Ode to the West Wind, Ode to Autumn, Ulysses, Ode to a Nightingale, খুব সোজা, বলো। আনসার হচ্ছে Ode to a Nightingale। দেখো
কল্ড হিমস অফ নেমস, ডেথের কথা বলা হচ্ছে, রাইট? আচ্ছা, এইটি আমি দিয়ে এইটি বোঝানোর চেষ্টা করছি যে তোমাদের লাইনগুলো জানতে হবে খুব ভালো করে। ওকে, প্রত্যেকটি লাইন দেখো। সিজন অফ মিস্টস এন্ড মেলো ফ্রুটফুলনেস ইজ দ্য ওপেনিং লাইন অফ, এই যে লাইনটি এটি কার ওপেনিং লাইন? ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, ওড টু আ নাইটিঙ্গেল, ওড টু অটাম, টু আ স্কাইলার্ক, বলো সোজা ওড টু অটাম। আচ্ছা, এই ক্ষেত্রে বলে রাখি কবিতার প্রত্যেকটি পোয়েম তার স্টার্টিং লাইন, ওকে, কোনটি ওপেনিং লাইন, বিগিনিং লাইন থেকে শুরু করে এন্ড লাইন কোনটা, কি বিষয় সেটাও তোমাদের জানতে হবে। এই জন্য এইভাবে প্রশ্ন আমি নিজের মতো করে সেট করছি। ওকে, আশা করি তোমাদের ভালো লেগেছে, আমি জানি না। তো আমাকে অবশ্যই জানিয়ে তুমি কত পেলে, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক তো অবশ্যই করে যাও। থ্যাংকস ফর ওয়াচিং।